আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সৎ মানুষের শাসন চাই এমন স্লোগান দিয়ে শুধু রাজনৈতিক উদ্দেশ্যই সাধন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে। আরো জানাচ্ছেন শামীম চৌধুরী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পূর্ব ঘোষিত ছাত্রদল নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সপ্তাহব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিএনপি। আমরা স্বৈরাচার বিরোধী সামরিক শাসন। ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র বিনির্মাণে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। যে দলের কোনো নীতি আদর্শ নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। কর্মশালায় সভাপতির বক্তব্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে জামায়াত। এই যে বেহেশতের টিকিটের কথা জামাত বলতে পারছে, যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে, কান খাড়া করতে পারে, আরে বেহেশতের টিকিটের কথা কি, এরা কি বলে? তো তখন আপনাদেরকে এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে গত কয়েক বছর যাবৎ তৈরি করা দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তোমরা যদি আজকে ঐক্যবদ্ধ হও, তাহলে এই দেশের সামনে একটি ভবিষ্যৎ আছে। তারেক রহমান বলেন, অস্বাভাবিক অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সৎ মানুষের শাসন দিব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করব, এইসব ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের, বাট মানুষকে টাচ করে, মানুষের জীবনকে স্পর্শ করে, মানুষের জীবনকে গড়ে তোলে, এইরকম প্রিসাইজ আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে? প্রার্থীকে মুখ্য না ভেবে দল এবং ধানের শীষকে মুখ্য ভাবার কথা বলেন তারেক রহমান। বিএনপির গৃহীত পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে ছাত্র দলের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। শামীম চৌধুরী, RTV, ঢাকা। চিকিৎসার জন্য আপাতত লন্ডন যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে নেয়ার জন্য নির্ধারিত জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল আসছে না। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলেও তা বাতিলের অনুরোধ করেছে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অগ্রগতি হলে পরবর্তী সময়ে তাকে বিদেশে নেয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। বিকেলে তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রফিক, জানাবেন বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয় নিয়ে জুবাইদা রহমানের কাছে কোনো তথ্য পেয়েছেন কিনা? মিতু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 16 দিন যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিয়মিতভাবেই প্রতিদিন যে মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসে, ঠিক একইভাবে আজকেও ঠিক রাত 10টায় মেডিকেল বোর্ডের সদস্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ বিষয় পর্যবেক্ষণ করার জন্য বা আলাপ আলোচনা করার জন্য মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসেছেন এবং বৈঠকটি এখনও চলমান রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু সেই বৈঠকে উপস্থিত রয়েছেন এবং তিনি পর্যবেক্ষণ করছেন বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বা
দলের পক্ষ থেকে দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ আমাদের করেনি বা গণমাধ্যমকে জানাননি তার সার্বিক কী অবস্থা। তবে দলের পক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হচ্ছে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থায় স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাও কিন্তু দলের পক্ষ থেকে রয়েছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে আগামীকাল বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য একটি জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, তবে সেই ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে কবে নাগাদ নিয়ে যাওয়া হতে পারে সে বিষয়টি কিন্তু এখনও জানানো হয়নি। এ নিয়ে কিন্তু 3 দফায় বেগম খালেদা জিয়ার লন্ডনে যাত্রা বিলম্বিত হলো এবং চিকিৎসকরা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরেই আসলে তার বিদেশ যাওয়া নির্ভর করছে। এয়ার অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যাবতীয় যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো আসলে প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ইঙ্গিত দিলেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে আসলে তারা প্রস্তুত নেবেন এবং সব কিছু রেডি রয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দীর্ঘ 16 দিন যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এর মধ্যে 12 দিন তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেগম খালেদা জিয়া 23 নভেম্বর ফুসফুসে সমস্যাজনিত কারণে হাসপাতালে আসেন এবং পরবর্তীতে তার ফুসফুসের সংক্রমণ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেগম খালেদা জিয়া কিন্তু শুধু ফুসফুসে সংক্রমণ নয়, তিনি কিডনি, লিভার সহ অন্যান্য নানা ধরনের জটিলতায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন। এর আগেও কিন্তু বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন চলতি বছরের শুরুতে জানুয়ারিতে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দীর্ঘ 4 মাস তিনি চিকিৎসা গ্রহণ করেন, প্রথমে হাসপাতালে এবং পরবর্তীতে তারেক রহমানের বাসায় গিয়ে তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং 4 মাস পর তিনি বেশ সুস্থ হয়ে দেশে ফেরেন এবং পরবর্তীতে নিয়মিতভাবে কিন্তু হাসপাতালে তিনি তার স্বাস্থ্যর পরীক্ষা করার জন্য আসেন এবং সেই ধারাবাহিকতাভাবেই কিন্তু 23 নভেম্বর তিনি হাসপাতালে আসেন। তখন তার ফুসফুসের সংক্রমণ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তো এখন পর্যন্ত ডাক্তার জুবাইদা রহমান তিনি হাসপাতালে রয়েছেন, তিনি বিকেল 3:30 নাগাদ হাসপাতালে আসেন এবং আশা করছি কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো মেডিকেল বোর্ডে কি সিদ্ধান্ত হলো, সেটি পরবর্তী সংবাদে হয়তো আপনাকে জানাতে পারবো। মিতু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। তিনি বলেন, নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ ক্ষতির মুখে পড়বে। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে PR ব্যবস্থা চালু, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া 200 আসনে এককভাবে বিজয়ী হলেও দেশের স্বার্থ ও স্থিতিশীলতা ফিরে আনতে জামাত জাতীয় সরকারই গঠন করবে বলে জানান জামায়াতে ইসলামের আমির। আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। জাতীয় পার্টি থেকে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের ভাই GM কাদের মাইনাস হবে কিনা সেই সিদ্ধান্ত দেবে আদালত, এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে রাজধানী গুলশানে জাতীয় পার্টি সহ নিবন্ধিত ও অনিবন্ধিত 18টি রাজনৈতিক দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে জোট গঠন অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, উচ্চ আদালতে রিট নিষ্পত্তির পরেই সিদ্ধান্ত হবে কোন অংশ লাঙল মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেবে। দেশের এই ক্রান্তিকালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি মনে করি যে একটা ইলেকশন যেখানে এক্সক্লুড করে, মানে খালি জাতীয় পার্টি না, যে কোনো পার্টিকে এক্সক্লুড করলে তার ফল কি হয় আমরা আগে দেখেছি। জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ গণভোটের পক্ষে ডিসেম্বর মাস জুড়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দল। রাতে পুরনো পল্টনে কালভার্ট রোডে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক শেষে কথা জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তফসিল ঘোষণার পর 5 দফা দাবি আদায়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া 16 ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি আলাদা আলাদা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। আমাদের যে আন্দোলনরত 8 দল, এটা আমাদের দাবি থেকে আমরা সরে আসি নাই।
আমাদের কাদের ভাই সেটা বলেছেন যে একই দিনে গণভোটটা সরকারি সিদ্ধান্ত, একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কীভাবে দিচ্ছে। সুতরাং আমাদের দাবি এখনও আছে। আজকেও আমরা নির্বাচন কমিশনে গিয়ে একই দাবি জানিয়েছি। সম্ভব অসম্ভব সময় আছে না এটা সরকার চিন্তা করবে, কিন্তু আমাদের দাবির উপর আমরা এখনও আছি। নির্বাচন কমিশন এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, এখনও ইসির উপর পূর্ণ আস্থা রয়েছে। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সিএসসির সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি। এছাড়া আইন শৃঙ্খলা মাঝে মাঝে গুরুতর অবনতি হচ্ছে মন্তব্য করে গোলাম পরোয়ার বলেন, এসব বিষয়ে কমিশন এখনই কঠোর না হলে সামনের দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ সময় কমিশন একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা, প্রয়োজনে রদবদল করা। আগামী নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ আগামী 10 ডিসেম্বর রেকর্ড করা হবে। এজন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলছে কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তথ্য জানায় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় আগামী নির্বাচনের জন্য ইসি প্রস্তুত আছে বলেও জানান তিনি। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা তফসিল ঘোষণার 15 দিনের মধ্যে নিবন্ধন করতে পারবে বলে জানান ইসি সচিব। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল ঘোষণা নিবন্ধন করবেন যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। কোনো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই বলেও জানান তিনি। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে। নির্বাচনের আগে না, নির্বাচন আগে এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং টিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতির আকার অনুযায়ী ট্যাক্স আহরণ এখনও উগান্ডার চেয়ে কম বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। একই কারণে সরকারের দেখানো এবং জনগণের দেয়া রাজস্বের মধ্যে বিশাল ফারাক রয়েছে বলে মনে করেন সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। বিনিময় হার এবং সুশাসন ও গণতন্ত্র ঠিক করতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর এনএসি মিলনায়তনে পরিকল্পনা কমিশন আয়োজিত অর্থনীতি বিষয়ক আলোচনা। এতে জুলাই অভ্যুত্থান পরবর্তী নানা সংস্কারের কথা তুলে ধরেন বক্তারা। বলেন, রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত সফলতা না আসায় পর নির্ভরশীলতা বাড়ছে। রপ্তানি প্রবৃদ্ধি আশাজনক না হলেও শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে বলে মত দেন অর্থনীতিবিদরা। ইচ্ছা থাকলেই যে উপায় হবে তার কোনো নিশ্চয়তা নাই, অনেক ক্ষেত্রে হয় না।
সংস্কারকে এগিয়ে নিতে না পারলে যেমন করেছি তার চেয়ে বেশি ভালো করা খুবই কঠিন। দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল, যেটা আরো বেশি দরকার ছিল, যেহেতু কস্ট অফ ক্যাপিটালটা হাই, সুতরাং এন্টারপ্রেনারদেরকে ওই জায়গাগুলোতে আমাদের কিছুটা সুরাহা দেওয়ার দরকার ছিল। সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। আমাদের ডেমোক্রেসিও হবে না, গুড গভর্নেন্সও হবে না যতক্ষণ পর্যন্ত এই প্রিমিটিভ অ্যাকুমুলেশনের ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে খেলাপি ঋণের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। Our policy is not to shut any enterprise, even if they are defaulting by thousands of crores, but ring fence those, take management and financing of those operations. এলডিসি উত্তরণের গতি বাড়াতে সুশাসন জরুরি বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। দুর্নীতি কমাতে সরকারের প্রতিটি খাতে অটোমেশন প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমরা রেভিনিউ আদায়ের দিক থেকে পুরোপুরি ব্যর্থ, এই কথা বলাটাও অন্যায় হবে। গত অর্থ বছরে আমরা 3,78,000 কোটি টাকা আদায় করি, সুতরাং আদায় বেড়েছে, কিন্তু যতটুকু আদায় আমাদের প্রয়োজন আমরা এর ধারে কাছেও নেই। এটা হলো বাস্তবতা। আমরা কথায় কথায় উগান্ডাকে নিয়ে নানা রকম তামাশা করি, সেখানে দেখালো যে উগান্ডার ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 12.5%। দেশকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের ন্যায় সংস্কার সহায়তা করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমরা লজিস্টিকের অনেক ইমপ্রুভমেন্ট করেছি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। রাজধানী মোহাম্মদপুর শাহজাহান রোডে মা মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর হত্যার শিকার মেয়ের স্কুল ড্রেস পরে পালিয়ে যায় গৃহকর্মী। পুলিশ বলছে প্রাথমিকভাবে গৃহকর্মীকে সন্দেহ করা হলেও সব দিক বিবেচনা রেখেই ঘাতককে ধরতে কাজ করছে। সিসি ক্যামেরার ফুটেজেই দেখা যায় কাজের মেয়ে রহস্যজনক চলাফেরা। মাত্র 4 দিন আগে ওই বাসায় কাজ নেয় সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। মা মেয়েকে হত্যার ঘটনায় ওই বাসা ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গৃহকর্মী আয়েশা সকাল 7:51 প্রথমে বোরকা পরে বাসা থেকে বের হয়েই আবার প্রবেশ করে। পরের ফুটেজে দেখা যায় সকাল 9:36 স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় এবং একটি রিকশায় উঠে এলাকা ত্যাগ করে গৃহকর্মী আয়েশা। হত্যার শিকার মা গৃহিণীর নাম মালাইলা আফরোজ এবং মেয়ে নাফিসা বিনতে আজিজ। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী ও বাবা আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের ফিজিক্সের শিক্ষক। গৃহকর্মী আয়েশা কাজের সন্ধানে ওই বাসায় গেলে নিরাপত্তা কর্মীর মাধ্যমে 4 দিন আগে নিয়োগ দেওয়া হয়। কাজের মেয়ের জরুরি প্রয়োজন হওয়ায় জাতীয় পরিচয়পত্র বা কোনো তথ্য যাচাই বাছাই ছাড়াই গৃহকর্মীকে নিয়োগ দেন গৃহকর্তা আজিজুল ইসলাম। তখন আয়েশা জানিয়েছিল সে এতিম এবং থাকেন পাশের জেনেভা ক্যাম্পে। পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ঘরে ধারালো অস্ত্র পাওয়া গেছে এবং আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করা। প্রথমে ঘরে মায়ের মরদেহ পাওয়া যায় এবং হাসপাতালে মেয়ের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আমাদের ধারণা এই মার্ডার করার পরে হয়তো পার্সোনাল গেইন অথবা কোনো সেই বাসা থেকে কোনো টাকা পয়সার অথবা স্বর্ণালঙ্কার লুট করার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে। ওই কাজের মহিলাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের সব টেকনোলজি ইউজ করতেছে, আমাদের ডিবি টিম কাজ করতেছে, আমাদের পাশাপাশি এখানে র্যাব কাজ করতেছে, আমাদের সিআইডি ক্রাইম সিন ওখানে রয়েছে, আমরা সবাই মিলে কাজ করতেছি। তথ্য যাচাই বাছাই এবং জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করা সহ পুলিশের দেয়া নিয়ম মেনে গৃহকর্মী নিয়োগের পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। গৃহ পরিচারিকা তাকে তারা প্রাথমিক। AR বাদল, RTV, ঢাকা। চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি চলে, তা বন্ধ হওয়ায় বিরোধিতা হচ্ছে জানিয়ে শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রামে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়, যা পুরোপুরি বন্ধ করা যায়নি। উপদেষ্টা বলেন, অতীতে চট্টগ্রামের মেয়রদের সিটির চেয়ে বন্দরের দিকে নজর বেশি ছিল। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের 1 বছরের অর্জন উপলক্ষে এসব কথা বলেন। তিনি বলেন, বিগত বছর বড় বড় বিনিয়োগ আসেনি। শ্রম মন্ত্রণালয় ঘুরে দাঁড়ানোর কারণ বিনিয়োগ বাড়ছে। বেক্সিমকো শ্রমিকরা বিভিন্ন জায়গায় চাকরিতে যোগদান করেছে, কেউ বেকার নেই বলেও জানান শাখাওয়াত হোসেন। এবং সরকার তো এখানে বলা হয়েছে যে ট্রাইপার্টিট কমিটি হলেও গভর্নমেন্ট ইজ দি ফাইনাল অথরিটি, যে কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে। সকলে এটা মেনে নিয়েছে। তো শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিকের যে কল্যাণ তারা দেখেছে
এবং এটা অত্যন্ত হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভবিষ্যতে আদালত নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার বার্তা দেয় বিচারিক প্যানেল। একটি টেলিভিশন অনুষ্ঠানে ট্রাইব্যুনাল ও এর বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের ব্যাখ্যা দিতেই সকালে ট্রাইব্যুনালে উপস্থিত হন ফজলুর রহমান। এ সময় তার সঙ্গে থাকা বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরাও জানান, আদালতকে হেয় কিংবা বিচারককে প্রশ্নবিদ্ধ করার কোনো উদ্দেশ্য অ্যাডভোকেট ফজলুর রহমানের ছিল না। আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্রের জন্য সবসময় তিনি সোচ্চার থাকেন, বক্তব্য দেন। মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। খেলার খবর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যথারীতি অধিনায়কের দায়িত্ব পালন করবেন আজিজুল হাকিম তামিম। দলে জায়গা হয়নি সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে থাকা অলরাউন্ডার দেবাশিস দেবার। তার পরিবর্তে এশিয়া কাপ দলে সুযোগ পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন। আর ইনজুরির জন্য জায়গা হারিয়েছেন পেসার আল ফাহাদ। অপ্রসঙ্গত, আগামী 12 ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে যুব এশিয়া কাপ, যেখানে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগার যুবারা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।